তোমার কাছে এমন একটি কাচের বাক্স আছে যা অনেকটা দেখতে এই চিত্রের বাক্সটির মতো। এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এই যে এ অংশটুকু এবং বি অংশটুকু, এই দুটোর কিন্তু আয়তন একই, এবং এই দুটোর মাঝখানে একটা সরু নলের মতো জিনিস আছে, এটাও কাচের তৈরি। এই সরু নল দিয়ে এই এ বাক্সটি এবং বি বাক্সটি একটা আরেকটার সাথে লাগানো আছে, এবং এই এ বাক্স বি বাক্স যে সরু নলটা দিয়ে লাগানো আছে, এই নলের মাঝখানে তুমি একটা কর্ক ব্যবহার করলে। এই কর্ক এমনভাবে লাগানো আছে যে এ অংশ থেকে কিছু বি অংশে যেতে পারবে না, এবং যে কোনো কিছু বি অংশ থেকে এ অংশে যেতে পারবে না। এখন এই এ অংশে তুমি অনেকটুকু পানি ঢেলে দিলে। এই যে উপরিতলটা, এই ধরে নিলাম সি পর্যন্ত তুমি ঢেলে দিলে, এবং বি অংশ তুমি কিছুটা পানি ঢাললে, তবে সেটা ঢাললে ধরো এই ডি চিহ্ন পর্যন্ত। ছবি দেখেই বুঝতে পারছো সি অংশে যতটুকু পানি আছে ডি অংশে ঠিক ততটুকু পানি নেই, তার চেয়ে কম পরিমাণ পানি আছে। এখন যদি তুমি এই দিক থেকে কর্কটা খুলে দাও, অর্থাৎ এই দিক থেকে পানি এদিকে, এ দিক থেকে বিতে এবং বি থেকে এতে পানি প্রবাহের পথটি তুমি খুলে দাও, বা পানি এই দিক থেকে এদিকে ফ্রিলি চলাচল করতে পারে, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে যেহেতু এ অংশে পানির পরিমাণ বেশি, বা পানির উপরিতল এই বি অংশের চেয়ে উপরে আছে, তাই এ অংশ থেকে পানি বি অংশে বা বি বাক্সে চলে যাবে। সেই চলে যাওয়াটা বা প্রবাহটা কতক্ষণ পর্যন্ত হবে? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এ অংশ এবং বি অংশে পানির পরিমাণ বা উপরিতল সমান হয়ে যায়। যেহেতু এই দুটো অংশেরই আয়তন সমান, অতএব পানি যে অংশে বেশি ছিল সেই অংশ থেকে কম অংশে প্রবাহ করে বা ফ্লো করে ততক্ষণ পর্যন্ত প্রবাহ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এ অংশ এবং বি অংশে পানির পরিমাণ সমান হয়ে যাচ্ছে বা এর উপরিতল সমান লেভেলে পৌঁছচ্ছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? যেখানে পানি বেশি ছিল সেখান থেকে কম পানির জায়গায় পানি চলে গিয়েছে। তাপ পরিমাপের মূলনীতিও কিন্তু তাপমাত্রা এবং তাপ নিয়ে কিছুটা একই ধরনের কথাই বলে থাকে। ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে তুমি যখন তাপীয় সংস্পর্শে আনবে, তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। সেই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত ঘটতে থাকে যতক্ষণ না সেই বস্তু দুটোর তাপমাত্রা একই হয়ে যায়। সেই বস্তু দুটোর তাপমাত্রা একই হওয়া পর্যন্ত গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে তাপ ফ্লো করে, ঠিক যেভাবে পানি এখান থেকে প্রবাহ করলো সেভাবেই তাপ গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর কাছে যায়। এবং যখন তুমি যে কোনো একটা বস্তুর তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত তার তাপমাত্রা একই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তাপের প্রবাহটা কিন্তু রয়ে যায়। অর্থাৎ এই গ্রহণ আর বর্জন, তাপের গ্রহণ আর বর্জনের সময় যদি কোনো ধরনের তাপ নষ্ট না হয়, তাহলে বেশি তাপমাত্রার যে বস্তুটি, সেই বস্তু তাপ বর্জন করে কম তাপমাত্রার বস্তু সেই তাপ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমরা তাপ নষ্ট না হওয়ার কথাটি বললাম, এই তাপ নষ্ট না হওয়ার ব্যাপারটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি? ধরে নিলাম তোমার হাতে একটা বরফের টুকরা আছে এবং তোমার হাতে একটা পানির বোল রয়েছে। এই বরফের টুকরোকে তুমি যখন গরম পানির বোলে দিবে, কিছুক্ষণ পরে তুমি দেখবে যে বরফের টুকরোটা গলে গেছে এবং পুরো জিনিসটাই পানি হয়ে গেছে, এবং সেই পানির তাপমাত্রা আগে যে গরম পানি ছিল সেই গরম পানির তাপমাত্রার চেয়ে কিছুটা কম। সেটা হয়েছে কারণ এই যে ঠান্ডা বরফটি ছিল সেটা গরম পানির থেকে তাপ গ্রহণ করেছে, সেই গরম পানি বরফকে তাপ বর্জন করেছে বা তাপ দিয়েছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বরফ এবং পানির একটা তাপমাত্রা সমান পর্যায়ে পৌঁছেছে। এখন এই তাপমাত্রা অন্য বিভিন্নভাবে নষ্ট হতে পারে। ধরে নিলাম যেই বোলে তুমি পানিটি রেখেছো সেই বোলও কিছুটা এই বরফকে কিছুটা তাপ সে দিয়েছে, বা বরফ সেই বোল থেকেও কিছুটা তাপ গ্রহণ করেছে।
তাহলে তো শুধু পানির থেকে বরফ তাপ গ্রহণ করলো না, এখানে বোলটি বা যে পাত্রটি, সেই পাত্রটিও সেই তাপ গ্রহণ এবং বর্জনের মধ্যে সেও পার্টিসিপেট করলো বা অংশগ্রহণ করলো। তখনই কিন্তু এই তাপ নষ্টের ব্যাপারটা আসে। তুমি যে কোনো একটা সিস্টেমে যেই কয়টি জিনিস নিয়ে কথা বলছো তাদের মধ্যেই যদি তাপ গ্রহণ এবং বর্জন ঘটে এবং তাপ অন্য কোনোভাবে বেরিয়ে যেতে বা গ্রহণ হতে না পারে, তাহলেই কিন্তু মোট বর্জিত তাপ মোট গৃহীত তাপের সমান হবে। কিন্তু এখানে পাত্র যেমন অংশগ্রহণ করলো, সেরকম অন্য কোনো ব্যাপার যদি এর মধ্যে চলে আসে বা অন্য কোনোভাবে এই পুরো সিস্টেমটার থেকে তাপ যদি বেরিয়ে যায় বা তাপ যদি ঢুকে আসে, তাহলেই কিন্তু তোমার এই মোট বর্জিত তাপ এবং মোট গৃহীত তাপ সমান হবে না। কিন্তু যদি অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয়, তাহলে তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত এক হচ্ছে ততক্ষণ পর্যন্ত গরম বস্তু ঠান্ডা বস্তুকে তাপ দিবে এবং ঠান্ডা বস্তু গরম বস্তুর থেকে তাপটা গ্রহণ করবে। এটাই তাপ পরিমাপের মূলনীতি। আচ্ছা, আমরা তো তাপ পরিমাপের মূলনীতি শিখলাম, তাপ কিভাবে পরিমাপ করলে বা বর্জিত তাপ এবং গৃহীত তাপ কখন সমান হয় তাও জানলাম। তোমরা কি আমাকে বলতে পারবে যে যে কোনো বস্তুর তাপ কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা সেটা আমরা কি দিয়ে বুঝতে পারি? এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন। তোমরা যদি এই তাপ পরিমাপের মূলনীতি বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা এটা খুব দ্রুতই উত্তর দিতে পারবে। তোমরা একটু ভিডিওটি পজ করে নিজের উত্তরটি মাথায় তৈরি করো, এরপর আবার ভিডিওটি প্লে করে দেখে নাও যে কোনো বস্তু কতটুকু গরম বা কতটুকু ঠান্ডা সেটা আমরা কি দিয়ে বুঝতে পারি বা সেই বস্তুর কোন ধর্মটি দিয়ে বুঝতে পারি। হ্যাঁ, এখন আমরা জেনে নিব যে কোনো বস্তু কতটুকু গরম এবং কতটুকু ঠান্ডা তা আমরা সেই বস্তুর কোন ধর্ম দিয়ে বুঝতে পারি। দেখো তো, উত্তরটি কিন্তু এই কাগজের উপরেই লেখা আছে, তাপমাত্রা। যে কোনো বস্তুর তাপমাত্রা দিয়ে সেই বস্তুটি কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম সেটা আমরা বুঝতে পারি। একটা আইসক্রিমের তাপমাত্রা যেরকম হবে, 1 কাপ গরম চায়ের তাপমাত্রা কিন্তু কখনোই একই হবে না। অর্থাৎ এই ভিডিওতে আমরা জেনে নিলাম তাপ পরিমাপের মূলনীতি কি, কখন মোট বর্জিত তাপ আর মোট গৃহীত তাপ সমান হবে এবং যে কোনো বস্তু কতটুকু গরম কতটুকু ঠান্ডা সেটা আমরা কি দিয়ে বুঝতে পারি।